আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আপনাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর এমডি সিদ্ধাতুল, পড়াশোনা করছি চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি চুয়েটে। আমার ডিপার্টমেন্ট পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। সো এখন আমরা পার্ট টু তে প্রবেশ করতে যাচ্ছি, আমাদের দ্রাব্যতার বা সলিবিলিটির। সো আশা করি আপনারা প্রত্যেকে পার্ট ওয়ান দেখে আসছেন, ঠিক আছে? তো পার্ট ওয়ানে মোটামুটি আমরা দ্রবণ নিয়ে আলোচনা করেছি। আমরা কি কি টপিক আপাতত কভার করেছি এটা একটু ধারণা দিয়ে দিই। আমরা দ্রবণ নিয়ে যে বেসিক কথাবার্তাগুলো সেগুলো কমপ্লিট করেছি। দেন দ্রাব্যতার আমরা মোটামুটি 50% কিন্তু কমপ্লিট করেছি, ঠিক আছে? দ্রাব্যতা টপিকের যে ফান্ডামেন্টাল বিষয়গুলো 50% কমপ্লিট, বাকিটা আজকে করব, বাকি 50% ইনশাআল্লাহ। এন্ড দ্রাব্যতার যে নির্ভরতা, এগুলোর কিছু নির্ভরতা আছে, যেমন দ্রাবকের প্রকৃতি, দ্রবের প্রকৃতি, তাপমাত্রা এবং চাপ। হ্যাঁ, সো আমরা আজকে মূলত যে মেইন যে আকর্ষণ, তাপমাত্রার উপর যে নির্ভরতা দ্রাব্যতার, সেটা নিয়ে আলোচনা শুরু করব। এন্ড অনেক কনসেপচুয়াল ম্যাথ সলভ করব, যেগুলো সাধারণত দেখা যায় যারা নতুন কলেজে উঠেছেন, যেমন এইচএসসি 26 ব্যাচ বা এইচএসসি 25 ব্যাচ, যারা সামনে টেস্ট পরীক্ষা দিবা বা বিভিন্ন ইন্টারনাল যে এক্সাম গুলো হবে তোমাদের কলেজে, তো ওই ওই টাইপের পরীক্ষাগুলোতে আমার মনে হয় খুবই কনসেপচুয়াল প্রশ্ন পড়তে পারে সৃজনশীলে, ঠিক আছে? তো সেগুলো অ্যান্সার করতে খুবই হেল্প হবে। এন্ড অ্যাডমিশনের কথা তো মানে মানে কি বলবো, অটো এসেই যায়। অ্যাডমিশনে এই টাইপের প্রশ্ন তো অহরহ চলে আসে। সো আজকে মূলত আমাদের টাইপ 1 কতদিন শেষ এবং টাইপ 2 ফুললি ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যাবে। কিছু অংশ বাকি থাকবে, আমরা পার্ট 3-এ সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করব আজকে ক্লাসটি। সো তো ক্লাসে আমরা লাস্টে এই ম্যাথটা সলভ করেছিলাম, আমি প্রসিডিওর সব দেখিয়ে দিয়েছিলাম। যে একটু রিপিট যদি করি, আমি কিন্তু বলেছিলাম, হ্যাঁ, যে আমরা সবাই জানি এই ফর্মুলাটা, যে রো ইকুয়াল টু এম বাই ভি। এন্ড আমরা যদি সবাই যেহেতু জানি যে রো সমান 1 গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউব পানির ক্ষেত্রে। সো যদি আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব প্রশ্নে উল্লেখ না থাকে, তাহলে আমরা এম আর ভি অর্থাৎ আয়তন আর আমার যে ভর দ্রবের বা দ্রবণের, যাই বলি দ্রবণের আর কি, আমরা কিন্তু ইকুয়াল ধরে আমার ম্যাথ সহজে সলভ করতে পারি, ঠিক আছে? এটা একটা মোটামুটি বলা যায় শর্টকাট টেকনিক না, আসলে একটু লং কাটে এটা। বাট আমরা ইজিলি প্রসেস করার জন্য, একটা ম্যাথকে ইজিলি প্রসেস করার জন্য এটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন আপনারা। তো পার্ট ওয়ানের ডিটেলস আলোচনা করেছি, এই ম্যাথটা সলভ করে দেওয়া হয়েছে। এন্ড বলেছিলাম যে আরেকটা ম্যাথ করানোর ইচ্ছা ছিল, বাট এই ক্লাসে করাবো সেটা পার্ট টু তে। সেই ম্যাথ করানোর আগে আমরা আহ যদি এই টপিকটা নিয়ে একটু বিস্তার ধারণা নেই, তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। তো তাপমাত্রার উপর নির্ভরতা, ঠিক আছে? তাপমাত্রার উপর কার নির্ভরতা? দ্রাব্যতার, অফকোর্স। তো দ্রাব্যতা কিভাবে চেঞ্জ হয় আমার তাপমাত্রার উপর বেস করে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমি আশা করব আপনারা এসএসসি লেভেলে ক্লাস 7-এ, ঠিক আছে, লা সাতেলিয়া নীতি পড়ে এসেছেন। যদি না পড়ে থাকেন সমস্যা নাই, আমি একটু আপনাদের সবাইকে একটু মনে করায় দিতে চাই। লা সাতেলিয়া নীতি, ঠিক আছে? লা সাতেলিয়া নীতি। সো লা সাতেলিয়া নীতির যে মেইন কোর কনসেপ্টটা তাপমাত্রার ক্ষেত্রে, হ্যাঁ, তাপমাত্রার ক্ষেত্রে সেটা কি? আমার যে তাপ উৎপাদী বিক্রিয়াগুলো, ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমার কি হয়, আমি যদি টেম্পারেচার বাড়ায় দেই, তাহলে কি হয়, বিক্রিয়া পশ্চাৎ দিকে যায়, ঠিক আছে, বিক্রিয়া বামে যায় বা পশ্চাৎমুখী হয়। এক কথায় যদি আমি সহজ ভাষায় বলতে চাই, উৎপাদের পরিমাণ হ্রাস পায়, এবং উৎপাদের পরিমাণ যত বৃদ্ধি পাবে সেটাই তো আমাদের রাসায়নিক বিক্রিয়া ঘটানোর মেইন মোটিভ, তাই না? সো আমরা যেহেতু সেটা পাবো না, এটা খুবই দুঃখজনক হবে। এটা আমরা কেউই চাই না। তাই আমরা কি চাই, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি টেম্পারেচার আমরা ডিক্রিজ করি বা কমিয়ে ফেলি, তাহলে কি হয়, বিক্রিয়া ডানে অগ্রসর হয় বা সম্মুখ দিকে বা সামনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ আমার উৎপাদনের যে হার সেটা বৃদ্ধি পায়। সো আশা করি আপনারা এটা এসএসসি থেকে জানেন, জাস্ট আমি রিমাইন্ডার দিয়ে নিচ্ছি একটু। 2 নম্বরে আমরা জানি তাপ হারি যে সকল বিক্রিয়া ছিল বা তাপ হারি যে সকল যৌগ ছিল, সে সকল যৌগের ক্ষেত্রে ঠিক উল্টোটাই হবে, ঠিক আছে? যে টেম্পারেচার যদি আমি বাড়িয়ে দেই, তাহলে কি হবে,
বিক্রিয়া ডান দিকে অগ্রসর হবে। ঠিক আছে, বিক্রিয়া কি হবে, ডান দিকে অগ্রসর হবে এবং আমার উৎপাদন হার বৃদ্ধি পাবে। যেমনটা তাপোৎপাদী বিক্রিয়া হয়েছিল ঠিক তার উল্টো ঘটনা ঘটবে। এক টেম্পারেচার কমিয়ে দিলে কি হবে সেটা তো আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, বামে চলে যাবে বিক্রিয়া এবং আমার লস হয়ে যাবে আর কি। সো যেহেতু আমরা এই ছোট একটা টপিক লাসা তেলের নীতি তাপমাত্রার উপর বেস করে সেটা জানি, তো আমরা সহজে দ্রাব্যতার সাথে এটা রিলেট করতে পারবো। কেমন, আমি একটা ট্রিক্স বলে দিই আপনাদেরকে। ঠিক আছে, ট্রিক্স আমরা যদি চিনতে পারি একভাবে যে তাপোৎপাদী কোনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য এবং তাপহারী কোন টাইপের যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, বা কোন টাইপের যে আমরা দ্রব্য পাবো, অর্থাৎ দ্রব্য বলতে তো লবণ, তাই না, ম্যাথে তো মেনলি লবণ দিয়ে আসে, যে লবণের দ্রাব্যতা কত বা কতটুকু লবণ কেলাসিত হবে, মূলত যে কঠিন পদার্থ। তো আমি এখন বলি কোনটার ক্ষেত্রে, মানে কোন লবণের নাম দেখলে বুঝবেন যে এটা তাপোৎপাদী এবং কোনটা দেখে বুঝবেন তাপহারী, এটা আমি সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখেন, সাধারণত ক্লোরাইড, আয়োডাইড এবং নাইট্রেট, ঠিক আছে, নাইট্রেট, এই টাইপের লবণগুলো দেখলে আপনারা চোখ বন্ধ করে তাপহারী বিক্রিয়া। আবারও রিপিট করি, যেমন আমরা যদি বলি NaCl, ঠিক আছে, দেন আয়োডাইডের ক্ষেত্রে আমরা বলি পটাশিয়াম আয়োডাইড, দেন আমরা যদি বলি পটাশিয়াম নাইট্রেট, এই লবণগুলো কি আমার তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, তাপহারী অর্থাৎ তাপ শোষণ করে। দেন 2 নম্বর হলো সালফেটের যে লবণগুলো, ঠিক আছে, সালফেটের যে লবণগুলো এবং আমার যে হাইড্রক্সিল মূলক যদি উল্লেখ থাকে, ঠিক আছে, প্রশ্নে যদি দ্রবের নামের সাথে হাইড্রক্সিল মূলক উল্লেখ থাকে বা সালফেট মূলকটা উল্লেখ থাকে, এবং স্পেশালি আমি তো আগেই বললাম নাইট্রেট থাকলে তাপহারী, বাট এট দ্য সেম টাইম যদি আমার ক্যালসিয়াম নাইট্রেট থাকে, এই জিনিসটা খেয়াল করবেন, সব কেসে না, জাস্ট এটা, ক্যালসিয়াম নাইট্রেট যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু আমার তাপোৎপাদী বিক্রিয়া সংগঠিত হবে। ঠিক আছে, তো কোন কেসে তাপোৎপাদী কোন কেসে তাপহারী, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা একটা এক্সাম্পল দেখে নিব চট জলদি। ঠিক আছে, দেখেন, NaCl, NaCl খাদ্য লবণ যেটা নর্মালি আমরা জানি। তো এই ক্ষেত্রে কি, দেখেন, আমরা যদি এটাকে অ্যাকুয়াস সলিউশনে দেই, Na প্লাস আয়ন এবং আমার ক্লোরাইড আয়ন অ্যাকুয়াস সলিউশনে উৎপন্ন হবে। এটা তো সবাই জানি আমরা, খুবই ইজি। তো দেখেন, আমি আগেই বলেছিলাম ক্লোরাইড থাকা মানে নর্মালি তাপহারী বিক্রিয়া ধরে রাখো। তাপহারী বিক্রিয়ায় আমরা কি বলতে পারি তাহলে, যে তাপমাত্রা যদি আমি ইনক্রিজ করি তাহলে আমার কি হবে, বিক্রিয়া ডান দিকে যাবে বা সামনের দিকে আগাবে। অর্থাৎ আমি যদি টেম্পারেচার বাড়িয়ে ফেলি, টেম্পারেচার ইনক্রিজ করি, তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে কি হবে, আমার Na প্লাস আয়ন বেশি বেশি উৎপন্ন হবে, ক্লোরাইড আয়নও বেশি বেশি উৎপন্ন হবে। আর Na প্লাস এবং ক্লোরাইড আয়নের পরিমাণ যত বেশি বাড়বে, দ্রবণীয়তাও তত বেশি বাড়বে একটা দ্রবণের, তাই তো। অর্থাৎ NaCl যত বেশি ভেঙে আমার Na প্লাস আর ক্লোরাইড আয়ন যত বেশি বিশ্লিষ্ট হতে পারবে, তত বেশি তো আমার দ্রবণটাতে আহ দ্রাব্যতা বাড়বে, তাই না। সোজা কথা বলতে গেলে, সোজা সাপটা ভাষায়, তাপহারী বিক্রিয়া টেম্পারেচার বাড়ানো লাগবে আমার দ্রাব্যতা, বা যদি আমি বলি সলিউবিলিটি, সেটাকে ইনক্রিজ করার জন্য। সেম ভাবে যদি আমি আরেকটা উদাহরণ দিই, যে আমার ক্যালসিয়াম নাইট্রেট, যেটা আমি একটু আগে দেখালাম ব্যতিক্রম, ঠিক আছে, ক্যালসিয়াম নাইট্রেট, এটার ক্ষেত্রে কি, অ্যাকুয়াস সলিউশন Ca2 প্লাস প্লাস 2NO3 মাইনাস, ঠিক আছে, এই ক্ষেত্রে কি হবে, এটা কি তাপোৎপাদী, তাই না। তার মানে কি, আমি টেম্পারেচার যদি কমায় দেই, হ্যাঁ, টেম্পারেচার যদি আমি কমিয়ে দেই, তাহলে কি হবে, আমার এই যে দ্রাব্যতাটা, সেটা কি হবে, আমার বৃদ্ধি পাবে, তাই না। কারণ আমি তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লাসাতীয় নীতি থেকে কি পড়েছি, যে যদি আমি টেম্পারেচার কমিয়ে দেই তাহলে আমার বিক্রিয়ার সম্মুখ দিকে বা ডান দিকে যাবে, অর্থাৎ আমার দ্রাব্যতা এক্ষেত্রে বৃদ্ধি পাবে। অর্থাৎ সোজা সাপটা ভাষায় যদি আমি বলি, আমার দ্রাব্যতার যে তাপমাত্রার উপর নির্ভরতা, সেই ক্ষেত্রে আমাকে চিনতে হবে তাপোৎপাদী বিক্রিয়া ঘটতেছে না তাপহারী। যদি তাপহারী ঘটে তাহলে আমি টেম্পারেচার বাড়িয়ে দেবো দ্রাব্যতা বাড়ানোর জন্য। আর যদি আমি দেখি যে তাপহারী, সরি তাপোৎপাদ, ঠিক আছে, তাপোৎপাদের ক্ষেত্রে আমরা কি দেখবো, যে টেম্পারেচার কমিয়ে দিলে দ্রাব্যতা আমার বেড়ে যাচ্ছে, আর তাপহারীর ক্ষেত্রে টেম্পারেচার বাড়িয়ে দিলে দ্রাব্যতাও বেড়ে যাচ্ছে। তো এটা খুবই সিম্পল একটা আলোচনা ছিল, বাট একটা ব্যতিক্রম আছে, ঠিক আছে। ব্যতিক্রম বলতে কি,
ব্যতিক্রম না, আসলে এটা আরেকটা টাইপের কনসেপ্ট, ঠিক আছে? তো আশা করি আপনারা এই জিনিসটা তাপোৎপাদী এবং তাপহারী যে লাসা তেলিয়া নীতির কনসেপ্ট, সেটা দিয়ে দ্রাব্যতা রিলেট কিভাবে করতে হয় সেটা আপনারা ধরতে পারবেন। সো আমি একটা জিনিস আর একটু ক্লিয়ার করি, ঠিক আছে? আর একটু ক্লিয়ার করি, সেটা হলো, যদি দেখেন কেলাস পানিযুক্ত কোনো লবণ, ঠিক আছে, যেমন আমি বলি আপনাদের যে টেক্সট বুক আছে একাডেমিকের যে কোনো রাইটারই হোক, এই উদাহরণটা পাবেন। ইভেন মজার বিষয়, সৃজনশীলে অনুধাবনে ক্ষয় কিন্তু অহরহ এই উদাহরণটা প্রচুর আসে। সেটা কি? গ্লোবাল লবণ, ঠিক আছে, গ্লোবাল লবণ। গ্লোবাল লবণের সংকেত কি? Na2SO4 কিন্তু 10 অণু কেলাস পানি। এটা কি? এটা যদি আমি কেমিক্যাল নেম জানতে চাই তাহলে কি ঠিক আছে, তাহলে কি ডেকা অ্যাকুয়া সোডিয়াম সালফেট বা বাইসোডিয়াম সালফেট, ঠিক আছে? ডেকা অ্যাকুয়া বাইসোডিয়াম সালফেট, বা এটার বাণিজ্যিক নাম কি? গ্লোবাল লবণ, ঠিক আছে, গ্লোবাল লবণ। তো আমরা বলতে পারি কি, এই উদাহরণটা কিন্তু ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সৃজনশীলের অনুধাবন, ঠিক আছে? অহরহ আসতে দেখা গেছে, ইভেন এমসিকিউ এও আসে, ঠিক আছে? তো কি উদাহরণ এটা? দেখেন, কেলাস পানি যুক্ত আছে, 10 অণু কেলাস পানি যুক্ত আছে এই যৌগটাতে। তো দেখেন, সালফেট লবণের ক্ষেত্রে আমি কি বলছিলাম? তাপোৎপাদী, তাই না? অর্থাৎ টেম্পারেচার আমার কমাইলে আমার দ্রাব্যতা বেড়ে যাবে, তাই না? কিন্তু এই জায়গায় একটু ব্যতিক্রম ঘটবে। কি কারণে জানেন? কেলাস পানির কারণ। কারণ কি? দেখেন, আমি একটা গ্রাফের সাহায্যে বুঝাই। এটা কার গ্রাফ? আমার এই যে গ্লোবাল লবণের গ্রাফ। অন্য কারো না কিন্তু, হ্যাঁ, শুধু গ্লোবাল লবণের ক্ষেত্রে এটা। তো এই উদাহরণটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এই জন্য এটাই দেখানো হচ্ছে। বইয়ে আপনারা দেখতে পারবেন, যে কোনো রাইটারের। দেখেন, এক্স অক্ষ বরাবর আমি নিব টেম্পারেচার, এবং আমার যে ওয়াই অক্ষ, সে বরাবর আমি নিব সলিবিলিটি, শর্টে এস লিখলাম, ঠিক আছে? আচ্ছা দেখেন, তো কি হয় যখন এই যে 10 অণু যে পানি যুক্ত আছে, কেলাস পানি যুক্ত আছে আমার গ্লোবাল লবণের সাথে, ঠিক আছে? আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এই যে 10 অণু পানি, যে কেলাস পানি যুক্ত আছে, শুরুতে কি হয়, যখন আমার এই 10 অণু কেলাস পানি থাকে, তখন কি হয়, দ্রাব্যতাটা ইনক্রিজ করে তাপমাত্রা যখন আমি বাড়াবো, ঠিক আছে? অর্থাৎ টেম্পারেচার যখন আমি বাড়াবো, সাধারণ অবস্থায় কি হওয়া উচিত? যেহেতু তাপোৎপাদী বিক্রিয়া ঘটে, সাধারণ অবস্থায় কিন্তু দ্রাব্যতা কমে যাওয়া কথা, তাই তো? বাট আসলে এটা হয় না। কেন হয় না? কারণ এই কেলাস পানির জন্য। এই কেলাস পানি যেহেতু আছে, এই কেলাস পানি যতক্ষণ না পানি ফুললি বিশ্লিষ্ট হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ এই কেলাস পানির থেকে আমার যে সার্বজনীন দ্রাবক পানি, সেটা কি করে? কেলাস পানি শোষিত করে, তাপ শোষিত করে এখান থেকে। তো যেহেতু তাপ শোষিত হয় এখান থেকে, তো তাপ শোষণের ফলে কি হয়, টেম্পারেচার বাড়ানোর ফলে আমার যে দ্রাব্যতাটা, সেটা কমার জায়গায় বেড়ে যায়। এটাই হলো ব্যতিক্রম ঘটনা। তো কি হয়, টেম্পারেচার আমি যত বাড়াবো, ধরেন এইখানের ক্ষেত্রে আমি এই পয়েন্টে পাবো, অর্থাৎ এটার ক্ষেত্রে আমি এটা পাবো, অর্থাৎ এটা। এভাবে একটা স্ট্রেট লাইন বরাবর, অর্থাৎ y=mx রেখা বরাবর, ঠিক আছে, মূল বিন্দুগামী একটা সরলরেখা বরাবর বাড়তে থাকে। মজার বিষয়, এই পয়েন্টে, সাপোজ এই পয়েন্টে ধরলাম আমি, হ্যাঁ, এই পয়েন্টে, ঠিক আছে, এই পয়েন্টে এসে কি হয়, কেলাস পানি তাপ শোষণ করে গুম হয়ে যায়। অর্থাৎ তখন কি হয়, আমার শুধু বাইসোডিয়াম সালফেট, অর্থাৎ Na2SO4 এই যৌগটা পড়ে থাকে। কেলাস পানি তাপ শোষণ করার ফলে টোটালি গুম হয়ে যায় বা নিঃশেষ হয়ে যায়। যখন কেলাস পানি নিঃশেষ হলো, যেই মাত্র কেলাস পানি নিঃশেষ হলো, সেই মাত্র কি নিজের অরিজিনাল প্রপার্টিতে এসে যাবে। অর্থাৎ কি, টেম্পারেচার বাড়ালে তাপোৎপাদী বিক্রিয়ায় সিম্পলি আমার দ্রাব্যতা কি হবে? হ্রাস পাবে বা কমে যাবে, ঠিক আছে? তো কি হবে? সোজা কথায় আমি যদি একটা নর্মাল উদাহরণ দিয়ে বলি, যখন গ্লোবাল লবণ অবস্থায়, এই অবস্থায় ছিল, যত কেলাস পানিকে ধরতে পারেন আপনাদের বাবা বা আমাদের বাবাদেরকে ধরতে পারেন, আর এটা হলো আমরা। ধরেন মহল্লায় আমাদেরকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে, ঠিক আছে? তো এখন কি, আমাদেরকে মারার জন্য গুন্ডারা আসতেছে। এখন এই যে যতক্ষণ বাবা আছেন, ইনশাল্লাহ আমরা তো ট্যাকেল করতে পারবেন, তাই না? আমরা তো সিচুয়েশন ইজিলি ট্যাকেল করতে পারবো। আমরা তো খুব খুশি, তাই না, যে বাবার সাথে আছে, আপনার আমাকে কে ঠেকায়। যখনই বাবার কোনো কাজ আসলো আর বাবা স্পটটা ত্যাগ করলেন এবং আমি একা পড়ে গেলাম, তখন কি হলো, আমার সব মাস্তানি শেষ। তখন কি আমাকে একদম, মানে বুঝতেছেন তো, এরপর আর কি বলবো। যাই হোক, তো জোকস অ্যাপার্ট,
সিম্পল কথা হলো, আমার যে 10 অণু কেলাস পানি ছিল সেটা যখন তাপ শোষিত হয়ে আমার নিঃশেষ হয়ে গেল, তখন বাকি থাকলো সোডিয়াম সালফেট। সো তখন নর্মাল যে জেনারেল প্রপার্টি, যে তাপোৎপাদ বিক্রিয়া আমার টেম্পারেচার বাড়াতে থাকলে আমার দ্রাব্যতা কমতে থাকবে, সো সেটা প্রদর্শন করবে। এবং মজার বিষয়, স্ট্রেট লাইনে প্রদর্শন হবে না, এটা এমনই ড্রাস্টিক্যালি কমবে যে এটা একটা এক্সপোনেনশিয়াল লাইন আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবং মজার বিষয়, কোন টেম্পারেচারে যাওয়ার পর এক্স্যাক্টলি আমার এই ঘটনাটা ঘটে, এই টেম্পারেচারটার ভ্যালু হলো 32.4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 32.4 ডিগ্রি সেলসিয়াস। এবং এই টেম্পারেচারটাকে বলা হয় পরাবৃত্ত তাপমাত্রা বা প্যারাবোলিক টেম্পারেচার। ঠিক আছে, পরাবৃত্ত তাপমাত্রা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বোথ এমসিকিউ এবং অনুধাবনের জন্য। ঠিক আছে, যে এই কোশ্চেন গুলো আলোচনা করতেছি এবং যে টপিক গুলো বলতেছি সবগুলো এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি আপনারা জিনিসটা বুঝছেন, এবং কেউ না বুঝতে পারলে সমস্যা নেই, আমাদের ইনফিনিটি কেয়ার এডুর যে কমেন্ট বক্স এটা খোলা আছে, যে কোনো কোয়েরি আপনারা করতে পারেন, অথবা পেজে নক দিতে পারেন, সমস্যা নেই। অথবা ভিডিওটা একটু রিভাইন্ড করে করে দেখলেও আশা করি আপনাদের যে কোনো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা দেখতে পেলাম যে গ্লোবাল লবণের ক্ষেত্রে কেমন ব্যতিক্রম, আমরা তাপমাত্রার সাথে দ্রাব্যতার যে রিলেশন সেটা কেমন একটা এক্সেপশন কেস দেখতে পাই। সো মোটামুটি থিওরি আলোচনা যা গেছে গেছে। তো আমরা এখন ম্যাথে ঢুকে যাবো, ঠিক আছে। যে ম্যাথটা গতদিন করানোর কথা ছিল, খুবই সুন্দর একটা ম্যাথ, এবং এখানে আমি লিখিনি, বাট এটা যশোর বোর্ডে আসা কোয়েশ্চেন। ঠিক আছে, যশোর বোর্ড, সরি, যশোরের বানান তো চেঞ্জ হয়ে গেছে না। যশোর বোর্ড 2017-র কোয়েশ্চেন। ঠিক আছে, যশোর 2017, আমি একটু উল্লেখ করতে ভুলে গেছি, এখন করে দিলাম। তো আপনারা দেখবেন বই ঘেটে যে যশোর বোর্ড 2017-তে দ্রাব্যতা থেকে আসা খুব একটা সুন্দর সৃজনশীলের প্রশ্ন। এবং এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা খুবই মানে ভয় পাই, স্পেশালি অন্য কারো কথা জানি না, বাট আমি যখন পার্সোনালি একাডেমিকে ছিলাম, কলেজে ছিলাম, ফার্স্ট ইয়ার যখন পড়তাম, এই টাইপের ম্যাথ প্রায় ভয় পাইতাম। যে কি হচ্ছে এগুলা, একটা মানে একাধিক দ্রাব্যতা দেওয়া, আবার টেম্পারেচার এদিক দিয়ে সেদিক শিফট হচ্ছে, ঘটনাটা কি, আসলে কিভাবে করব না করব। তো অঙ্ক অনেকটা মুখস্থ করতে মন চাই, বাট যখন পরে সেকেন্ড ইয়ার বা এর পরে অ্যাডমিশন ফেজে আসে, অনেকটা ডেপথে যেতে পারলাম, পরে বুঝলাম যে না, এটা আসলে কমন সেন্স, বেসিক সেন্স দিয়ে সলভ ইজিলি করা যায়। তো বই পুস্তকে দেখবেন উদাহরণে এই টাইপ, আপনাদের হাজারি স্যারের বইয়ে উদাহরণে এটা দেওয়া আছে, ঠিক আছে, এই ম্যাথটা। তো এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং, এবং উদাহরণে যেরকম দেওয়া আছে আপনারা চাইলে সেভাবেও করতে পারেন। এবং কিন্তু আমি ওভাবে করবো না, ঠিক আছে, ওভাবে করে দিব না। আমি মূলত চাই অন্য একটা স্টাইলে আমার নিজের যে বেসিক সেন্স দিয়ে করা সেটা। এবং মজার বিষয়, এটা আপনি সিকিউ তেও অ্যাপ্লাই করতে পারবেন, এন্ড অ্যাডমিশনে যদি এরকম এমসিকিউ এসে যায়, ইঞ্জিনিয়ারিং এ স্পেশালি আসে সাধারণত এরকম এমসিকিউ নিরাপত্তা থেকে, সো তখনও কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনাদের জন্য সুবিধাজনক যেটা, আপনারা সেটা ইউজ করবেন। তার আগে আমি একটু এক্সপ্লেন করি, আপনারা নিজেরাই তাহলে একটু জিনিসটা ইনিশিয়েট করতে পারবেন। দেখেন, কোয়েশ্চেন করি আমরা, পানিতে একটি লবণের দ্রাব্যতা, ঠিক আছে, পানিতে, অর্থাৎ পানি কি আমার দ্রাবক এবং লবণটা কি আমার দ্রব, ঠিক আছে। লবণটা কোন লবণ এটা বলা নাই, অর্থাৎ সমস্যা নেই, এখানে সব এমনি দেওয়া আছে, আমার নিজে থেকে খোঁজা লাগবে না। দেখেন, 25 ডিগ্রি সেলসিয়াস ও 45 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, তাপমাত্রায় দ্রাব্যতা এত গ্রাম পার লিটার এবং এত গ্রাম পার লিটার। দেখেন, গ্রাম পার লিটার এককে কিন্তু দেওয়া, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন, মজার বিষয় দেখেন, একটু আগে যে তাপমাত্রার উপর নির্ভরতা দেখালাম দ্রাব্যতার, সেটা কিন্তু মিলে গেছে। 25 ডিগ্রিতে কত, 280 গ্রাম পার লিটার। 45 ডিগ্রিতে কত, 370 গ্রাম পার লিটার, অর্থাৎ দ্রাব্যতা বেড়ে গেছে। অর্থাৎ তাপমাত্রা বাড়ানো হয়েছে বলে, ফলে আমার যে দ্রাব্যতা সেটা বেড়ে গেছে, ঠিক আছে। সো বেড়ে গেছে মানে নিশ্চয়ই তাপহানি ঘটছে, যাই হোক ওটা আমার জানার দরকার নেই। তবে 250 গ্রাম, 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রায় শীতল করলে, অর্থাৎ সোজা কথা, আমি যদি 45 ডিগ্রিতে আমার যে লবণের দ্রাব্যতা, সেখান থেকে যদি আমি 25 ডিগ্রিতে অর্থাৎ টেম্পারেচার কমিয়ে আনি, তাহলে আমার কি পরিমাণ লবণ কেলাসিত হবে। দেখেন, এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি ফার্স্ট ক্লাস থেকে বলে আসতেছি দ্রাব্যতা। যাই হোক, তো আমরা এটা সহজে সলভ করতে পারবো, ঠিক আছে। পুঁথিগত নর্মাল নিয়মে না করে বেসিক সেন্স দিয়ে 2 থেকে 3 লাইনে সলভ হয়ে যাবে, এবং সিকিউতেও এটা সহজে অ্যাপ্লাই করা যাবে, কোনো টেনশনের বিষয় নেই। সো আমরা এখন দেখি এটা কিভাবে সলভ করা যাবে। দেখেন, আগেই বলছিলাম এখানে আপেক্ষিক গুরুত্ব বা আমার যে ঘনত্ব, এটা কিছু দেওয়া আছে, এই টাইপের কিছু কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা কি বলতে পারি না যে 1 লিটার সমান এখানে 1 কেজি, অথবা 1000 গ্রাম, বলতে পারি কিন্তু আমরা, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন, টেম্পারেচার 45 থেকে 25 ডিগ্রিতে নামিয়ে ফেলা ফলে আমার দ্রাব্যতা কতটুকু কমে যায়, দেখেন।
কতটুকু কমে গেছে? আমার দ্রাব্যতা কিন্তু কমে গেছে 370 মাইনাস 280 গ্রাম পার লিটার। অর্থাৎ আমার দ্রাব্যতা মোটামুটি 90 গ্রাম পার লিটার কমে গেছে। অর্থাৎ প্রতি লিটারে বা 1 লিটার সমান 1000 গ্রাম, 1000 গ্রামে আমার দ্রাব্যতা কমে, মানে দ্রবের পরিমাণ কমে যায় 90 গ্রাম। এখন মজার বিষয়, এই যে দ্রবের পরিমাণ 90 গ্রাম কমে গেল, এই 90 গ্রাম গেলোটা কোথায়? কোথায় গেল? এই যে পাত্রের নিচে তলানি আকারে বা কেলাস আকারে জমা হয়েছে। আপনি আরেকটু আমি দেখতে চাই, দেখেন এটা কি 45 ডিগ্রি? ঠিক আছে, 45 ডিগ্রিতে। তো আচ্ছা, 45 ডিগ্রি সেলসিয়াস। দেখেন, 45 ডিগ্রি সেলসিয়াসে এই অবস্থা আছে, খুব ভালো, কোনো সমস্যা নেই। দানা, লবণের দানা। কি হলো, আমি টেম্পারেচার নিলাম 25-এ, একদম টেম্পারেচার কমাই দিলাম। ফলে কি হলো, লবণের দানা এই যে নিচে জমা হয়েছে, অতিরিক্ত দ্রবণ হয়ে গেছে। তো ঘটনা কি হলো, আমার যখন 1000 গ্রাম দ্রবণের ভর, যখন আমার 1000 গ্রাম, ঠিক আছে, দ্রবণ অবশ্যই বলতে হবে, দ্রাবক কিন্তু না। কারণ আমি আগে বলেছিলাম গ্রাম পার লিটার হিসাব করার সময়, যদিও আপনি লিটারকে গ্রামে নিছেন, মানে 1000 গ্রামে নিছেন, বাট স্টিল একক যেহেতু গ্রাম পার লিটারে ছিল, আপনাদের অবশ্যই দ্রবণের ভর কাউন্ট করতে হবে, দ্রাবক না। আচ্ছা, তো দেখেন, এই যে আমরা যে 1000 গ্রাম, ঠিক আছে, দ্রবণের ভর ধরলাম, এতে কি হয়েছে, দ্রবের পরিমাণ 90 গ্রাম কমে গেছে। ঠিক আছে, দ্রবের পরিমাণ 90 গ্রাম কমে, এখন এই 90 গ্রাম কই যায় গেছে, কই চলে গেছে? এই যে পাত্রের তলানিতে কেলাস আকারে জমা হয়েছে। তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো আমার দ্রবণের ভর যখন 1000 গ্রাম, ঠিক আছে, অবশ্যই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ, এটা তো বলার অবকাশই নেই, এই জন্য আর কি অত এক্সাজারেট করতেছি না। আমি সম্পৃক্ত বলতেছি না, কারণ দ্রাব্যতা তো সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, তাই না? আচ্ছা, তো দেখেন, এখন কি, দ্রবণের ভর, দেখেন কতটা সিম্পল ম্যাথ। আর আপনাদের বইয়ে দেখবেন কতটা ডিফিকাল্ট করে আজাইরা, মানে কি বলি, প্যাচ বাজায় রেখেছে। বেসিক সায়েন্স দিয়ে করলে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ যাই বলেন খুবই ইজি। ঠিক আছে, যদি বেসিক সায়েন্স আপনি ডেভেলপ করতে পারেন। দ্রবণের ভর 1000 গ্রাম, তখন দ্রবের ভর কত? সরি, দ্রবের ভর না, যখন দ্রবণের ভর 1000 গ্রাম, তখন কেলাস, কেলাস কতটুকু? 90 গ্রাম। মানে দ্রবণের ভর 1000 গ্রাম হলে কেলাসের পরিমাণ 90 গ্রাম। যদি দ্রবণের ভর আমার 1 গ্রাম হয়, ঐকিক নিয়ম ছোটবেলার মতো, তাহলে কেলাসের পরিমাণ 90/1000 গ্রাম। এখন যদি আমার প্রশ্ন বলে দিচ্ছে 250 বা 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ দ্রবণের ভর যদি আমার 250 গ্রাম হয়, তাহলে কেলাসের পরিমাণের কি অবস্থা হবে? 90 × 250 / 1000। এখন আপনারা সিম্পলি সলভ করে ফেলেন এটা, এবং আমাকে উত্তরটা জানিয়ে দেন। আচ্ছা, আমিও সলভ করি আপনাদের সাথে। তো সঠিক উত্তর আমাদের পেয়ে গেছি, 22.5 গ্রাম। ঠিক আছে, তো দেখেন বইয়ে কিন্তু এভাবে করা থাকবে না, বইয়ে কিন্তু একদম পেজ ভরে ডাব্লু সমান N/V এটসেট্রা এটসেট্রা, মানে অনেক সূত্র, মানে আপনি সেভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই, যার যেটা সুবিধা। বাট আপনি যদি কমন সেন্স, এই যে দ্রাব্যতা কি বোঝায়, ঠিক আছে, এই যে ট্রান্সফরমেশন গুলো, যে আপনি লিটারকে কেজি বা গ্রামে নিতে পারেন, এই টাইপের আলোচনা দিয়ে যদি আপনি, দেখেন কয় লাইন লাগলো আমার, 1 লাইন, 2, 3, 4, 5, যদি আমি এই 2 লাইন বিয়োগ করি, তাহলে তো মাত্র 3 লাইনে ম্যাথ শেষ। ঠিক আছে, তো সমস্যা নেই, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, আপনার বইয়ের উদাহরণে যেই সিস্টেমের সূত্র দিয়ে করা, সেটাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন, যে আমি যখন টেম্পারেচার কমিয়ে দিয়েছি বা শীতল হয়ে গিয়েছে আমার যে দ্রবণটা, তখন নিচে তলানিতে কেলাস আকারে জমা হয়েছে। সো 1000 গ্রাম দ্রবণের ভর হলে কেলাস জমা হয় 90 গ্রাম, কারণ এই যে কমে যায় দ্রবের পরিমাণ, এটাই তো কেলাস আকারে জমা হয়। দেন 1 হলে কত, প্রশ্নে যে 250 গ্রাম দেওয়া, 250 গ্রাম হলে এত। তো খুবই সিম্পলি কিন্তু, মানে তুই মেরে আমরা সলভ করে ফেলতে পারলাম। তো আমরা নেক্সট ম্যাথ এ যাবো। আসলে এটা আমি করে দিব না, হ্যাঁ, এই ম্যাথটা আপনারা প্রত্যেকে স্ক্রিনশট নেবেন, প্রত্যেকে। ঠিক আছে, এবং আমাদের যে পেজ আছে, ফেসবুক পেজটা, ইভেন এই যে ভিডিও থাকবে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অ্যান্সার দিবেন এই ম্যাথটার, আপনাদের প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, আপনাদের প্র্যাকটিস সেকশনের জন্য, এই ক্লাসের জন্য এইটা হলো প্র্যাকটিস থাকবে আপনাদের। এই ম্যাথটা আপনারা সলভ করেন, প্রত্যেকে স্ক্রিনশট নেন অথবা নোট করেন, যেভাবে করেন। এই ভিডিওর কমেন্ট সেকশন প্লাস আমাদের যে পেজ আছে, সেখানে আমি প্রশ্নটা দিয়ে দিব।
সেটার কমেন্ট সেকশনেও আপনারা চাইলে জানাতে পারেন এটা উত্তর, ঠিক আছে? সেম টু সেম আগের ম্যাথটার মতো, জাস্ট আপনাকে মেথড অনুযায়ী আগাতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং এনজয় করতেছেন। সো আমরা এর সাথে নেক্সট যে টপিক সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একক রূপান্তর, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইজি বলতে পারি আমরা। মোটামুটি দ্রাব্যতার সবচেয়ে ইজিয়েস্ট যে কনসেপ্ট সেটা হলো একক রূপান্তর। কেমন একক রূপান্তর? অলরেডি আমরা কিন্তু অর্ধেক জেনেই গিয়েছি একক রূপান্তরের, যে এই যে এক্স গ্রাম পার 100 গ্রাম পানি, অথবা যে আমাদের ফার্স্ট যে একটা মেথড ছিল একক বিহীন, ঠিক আছে? একক বিহীন, এই একক বিহীনের যে কাহিনী, এখান থেকে আমরা কিভাবে গ্রাম পার লিটারে যেতে পারি আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? যদি ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব উল্লেখ না থাকে, কিভাবে আমরা গ্রাম পার লিটার এককে এখান থেকে যেতে পারি, এবং গ্রাম পার লিটার থেকে কিভাবে এখানে আসতে পারি সেটাও কিন্তু আমরা জানি, ঠিক আছে? আরেকবার রিপিট করে দিই, 1 লিটার সমান কি 1 কেজি বা 1000 গ্রাম, ঠিক আছে? বা 1000 গ্রাম। দেন আমরা যদি বলি 1 মিলিলিটার সমান কি এক 1 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, সো গ্রাম পার লিটার থেকে এখন আমরা শিখবো মোল পার লিটারে কিভাবে যেতে হবে। এটা খুব বেশি কঠিন কোনো মেথড না, ঠিক আছে? খুবই মানে ইজি, তো টেনশনের কোনো বিষয় নাই। গ্রাম পার লিটার থেকে কিভাবে মোল পার লিটারে যেতে হয় আমরা এটাও কিন্তু খুব সহজে দেখে ফেলবো এখন। সো আমরা কিন্তু ক্লাস 9-10 থেকে, ঠিক আছে, এসএসসি লেভেল থেকে একটা মনে আছে কিনা আপনাদের, চ্যাপ্টার 6 ছিল সম্ভবত, মোল মোলের রাসায়নিক গণনা বা এরকম। ওখানে কিন্তু আমরা শিখেছি কি মোল সংখ্যা। আমরা ইনশাল্লাহ সেকেন্ড পেপারে যখন যাব মোল নিয়ে ব্যাপক আলোচনা করবো, আপাতত যেটুকু লাগে তার বেশি না। এন ইকুয়াল টু ডাব্লু বাই এম, ঠিক আছে? ডাব্লু মানে কি ভর, আর এম মানে কি যৌগ বা মৌলের আণবিক ভর, আর ডাব্লু মানে কি জাস্ট যতটুকু ভর উল্লেখ থাকবে, ঠিক আছে? আর এন কি মোল সংখ্যা, সবাই জানে। এটা কিন্তু সূত্র আমরা সবাই জানি, এই সূত্রের সাথে পরিচিত কম বেশি। আচ্ছা, তো এখন দেখেন, আমি যদি ভর চাই বা ডাব্লু চাই, মানে প্রশ্নে উল্লেখিত ভরটা চাই, তাহলে আমাদের কি করা লাগবে? মোল সংখ্যার সাথে এম কিন্তু গুণ করা লাগে, তাই না? অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এম চাই বা আণবিক ভরটা চাই, তাহলে কি করতে হবে? আমাদের মোল সংখ্যা কিন্তু ভাগ করতে হবে, তাই না? অথবা এটা তো সিম্পল দেওয়াই আছে যে মোল সংখ্যা যদি চাই, ভর ভরকে আমার যে আণবিক ভর আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তো 9-10 থেকে কিন্তু আমরা এই সূত্রটা সহজে কিন্তু জেনে এসেছি, ঠিক আছে? তো আশা করি কনফিউশনের কোনো ব্যাপার না। তো এত কিছু আমি কেন দেখাচ্ছি? একটাই কারণে, যে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কিভাবে যেতে হয়, মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে কিভাবে আসতে হয়। এই যে এই দুইটার তো আমরা জানি সবাই, তাই না? এখন এই দুইটার আমরা জানি কিভাবে, দেখেন, গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার, এটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। সিকিউ তে এরকম কোশ্চেন না আসার সম্ভাবনাই বেশি। দেখেন, গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কিভাবে যাব? আমার লাগবে মোল পার লিটার, অর্থাৎ আমি কি করব? এম দিয়ে ভাগ করে কি করব আমরা? এম দিয়ে ভাগ করে দেব। আর যদি আমি মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে আসি, ঠিক আছে, মোল পার লিটার থেকে কি করব আমরা? গ্রাম পার লিটারে ব্যাক আসবো। তাহলে আমরা কি করব? এম বা আণবিক ভর যেটা আছে এম দিয়ে গুণ করে ফেলবো, ঠিক আছে? এম দিয়ে কি করব? গুণ করে ফেলবো। তো আরেকবার একটু রিপিট করি, গ্রাম পার লিটার একক থেকে মোল পার লিটার এককে যেতে হলে এম দ্বারা ভাগ, এবং মোল পার লিটার একক থেকে গ্রাম পার লিটার এককে যেতে হলে আমার এম বা আণবিক ভর দিয়ে গুণ। এখন কার আণবিক ভর? কোয়েশ্চেনে যে মৌল বা যৌগ থাকবে তার আণবিক ভর। তো এটা খুবই ছোট একটা টপিক ছিল, আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট একটা ম্যাথ করলে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা নেক্সট ম্যাথটা দেখবো। হ্যাঁ, এসে গিয়েছি। তো একদমই ছোট ম্যাথ, এমসিকিউ এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা বেশি। দেখেন, 25 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার দেওয়া আছে 300 গ্রাম পানিতে। আচ্ছা, দ্রাবকের ভর দেওয়া 300 গ্রাম, 75 গ্রাম কপার সালফেট লবণ দ্রবীভূত করা হয়েছে। আচ্ছা, ওই তাপমাত্রায় লবণের দ্রাব্যতা কত? গ্রাম পার লিটার ও মোল পার লিটার এককে কত? আচ্ছা, খুব ভালো। দেখেন, গ্রাম পার লিটার একক আগে বের করব, দেন এখান থেকে যাব মোল পার লিটার, ঠিক আছে? এটা এটা কোন এককে এখন দেওয়া? বর্তমানে মানে কোয়েশ্চেনে অলরেডি দেওয়া কিন্তু আমার যে একক বিহীন 1 নাম্বার ক্যাটাগরি যেটা সেটাই দেওয়া। দেখেন, দ্রাবকের ভর কত? 300 গ্রাম, পানি 300 গ্রাম।
আর 75 গ্রাম কি দ্রবের ভর বা লবণের ভর কপার সালফেট দেওয়া আছে, ঠিক আছে। সালফেট মানে কি মনে আছে? তাপোৎপাদী, ঠিক আছে। তো এখানে লাগবে না অত তাপোৎপাদী তাপহারি, ঠিক আছে। আচ্ছা দেখেন, যেহেতু টেম্পারেচার ফিক্সড, আচ্ছা, তো 300 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয় কতটুকু? 75 গ্রাম। দ্রব বলতে কপার সালফেট। তাহলে আমরা কি বলতে পারি? পার লিটার মানে কি? বারবার কিন্তু আলোচনা করা হয়েছে, 1 লিটার, 1 লিটার মানে 1 কেজি বা 1000 গ্রাম। যেহেতু এখানে ঘনত্বর কোনো নামগন্ধ নেই বা আপেক্ষিক গুরুত্ব নেই, অর্থাৎ 1 গ্রাম পানিতে 75 ডিভাইডেড বাই 300 গ্রাম কপার সালফেট। আচ্ছা, কপার সালফেট পাশে লিখে দিই। কপার সালফেটটা কি আমার দ্রব, ঠিক আছে। কপার সালফেটটা কি আমার দ্রবীভূত হয়, ঠিক আছে। দেন আমার লাগবে কি 1000 গ্রামে, 1000 গ্রাম বা 1 লিটার যাই বলি, 1000 গ্রামে কতটুকু দ্রব বা কপার সালফেট দ্রবীভূত হয়? সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে। সিম্পল একটা ক্যালকুলেশন, আপনারা প্রত্যেকে সলভ করবেন, আপনাদের সাথে আমিও করে ফেলি। তো সঠিক উত্তর 250 বা 250, ঠিক আছে। সঠিক উত্তর কত? 250 গ্রাম কপার সালফেট। বা আমরা বলতে পারি গ্রাম পার লিটার এককে সহজে আমরা বলতে পারি এর দ্রাব্যতা বা এস, ঠিক আছে। এর মান কত হবে? 250 গ্রাম পার লিটার। পার লিটার কেন? এই যে 1000 গ্রাম এ কতটুকু কপার সালফেট দেওয়া, এটা বের করেছি, মানে পার লিটারে কত এটা বের করা হয়ে গেছে। আচ্ছা, এখন কি করব? এখান থেকে আমরা মোল পার লিটার এককে যাব। কিভাবে দেখেন, কপার সালফেটের আণবিক ভর কত? কপার সালফেটের আণবিক ভর, সিইউ এর আণবিক ভর, সিইউ এর পারমাণবিক ভর বা কপারের পারমাণবিক ভর 63.5 গ্রাম পার মোল, ঠিক আছে। আণবিক ভরের একক কিন্তু গ্রাম পার মোল অথবা একক বিহের। আচ্ছা, সালফেটের কত? আচ্ছা, সালফেট তো ডিরেক্ট করাচ্ছে আমার মনে হয় একটা একটা মৌল করা ভালো, ঠিক আছে। সালফারের কত? আমরা জানি 32 আণবিক ভর। আর অক্সিজেনের কত? আমরা জানি কত? 16, ঠিক আছে। একক কিন্তু গ্রাম পার মোল অথবা একক বিহীন রাখলেও সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা সহজে কিন্তু আণবিক ভর কাউন্ট করতে পারবো। 63.5 প্লাস সালফার কত? 32 প্লাস অক্সিজেন 16 × 4, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো আমরা সহজ ভাবে এটা ক্যালকুলেশন করে ফেলবো। প্রত্যেকেই হাতে ক্যালকুলেটর থাকবে। 159.5, ঠিক আছে। 159.5 গ্রাম পার মোল অথবা একক বিহীন। আচ্ছা, তো এখন আমরা সহজে পেয়ে গিয়েছি। তো এখন আমরা মোল পার লিটার এককে সিম্পলি কিন্তু ক্যালকুলেট করতে পারবো দ্রাব্যতা, ঠিক আছে। কিভাবে? একটু আগে কিন্তু বলছি, গ্রাম পার লিটার থেকে যদি মোল পার লিটারে আমরা যেতে চাই, তাহলে কি করতে হবে? আমার সিম্পলি এম দিয়ে ভাগ করতে হবে। সো আমরা 250 ডিভাইডেড বাই 159.5, একক কি হবে? মোল পার লিটার, মোল পার লিটার, ঠিক আছে। তো আমরা সহজেই ভাগটা করে কিন্তু আমাদের অ্যান্সার বের করে ফেলতে পারি, 1.567, ঠিক আছে। তো আমরা বলতে পারি আমরা দ্রাব্যতা 1.567 মোল পার লিটার, বা এটাকে সহজে আমরা মোলার বলতে পারি, যাই বলি না কেন, মোল পার লিটার এককে আমাদের লবণটির দ্রাব্যতা বের হয়ে গিয়েছে। গ্রাম পার লিটারে আগেই বের করেছি, and একক বিহীনে তো দেওয়াই আছে আর কি, তো যেহেতু বলেনি করলাম না। সো আমি মেইনলি এই ম্যাথটা দেখালাম, খুবই সহজ একটা ম্যাথ, এমসিকিউ এ আসার মতো একটা ম্যাথ। সো আমি সহজে কিন্তু ম্যাথটা দেখাইলাম, কারণ আপনাদের এককে রূপান্তরের যে প্রবলেম সেটা যেন আর না হয়। সো আমরা এর সাথে আমাদের যে নেক্সট টাইপে যাব, ঠিক আছে, নেক্সট টাইপে যাব, এবং বলা যায় আমাদের ক্লাসের শেষ টাইপে যাব, সেটা হলো আপেক্ষিক গুরুত্ব ও বিশুদ্ধতা। তো এই টাইপটা করে এবং একটা ম্যাথ করে আমরা, একটা বা দুইটা ম্যাথ করে আমরা শেষ করে ফেলবো ক্লাসটা আমাদের। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে। দ্রাব্যতা ক্লাসগুলো কিন্তু খুবই ইফেক্টিভ। শুধু একাডেমিক না, আমরা অ্যাডমিশন লেভেল পর্যন্ত যতটুকু দরকার বা যতটুকু কভার করা দরকার আমরা করে দেবো ইনশাআল্লাহ। সো আপনারা অবশ্যই সিনসিয়ারিটির সাথে ক্লাসগুলো কমপ্লিট করবেন, এবং আপনাদের তো প্রতিনিয়ত পরীক্ষা নিতেই থাকবো আমরা। তো আপনারা অবশ্যই সিনসিয়ার, যে যত সে তত ইজিলি ক্র্যাক করতে পারবে, সেটা একাডেমিক হোক বা অ্যাডমিশন। আচ্ছা, তো আমরা আপেক্ষিক গুরুত্ব ও বিশুদ্ধতা নিয়ে আলোচনা করব। দেখেন, আমি একটু আগে একটা ম্যাথ দেখাই দিচ্ছিলাম, ঠিক আছে। একটু আগে কিন্তু একটা ম্যাথ দেখাই দিচ্ছিলাম।
এবং পার্ট ওয়ানেও বলছি, ঠিক আছে, যে যদি আমার আপেক্ষিক গুরুত্ব, শর্টে যদি আমি বলি আগু, আপেক্ষিক গুরুত্ব বা আগু বা ঘনত্ব একই কথা, এটা যদি আমার দেয়া না থাকে, এটা দেয়া নাই, তাহলে আমরা কি বলতে পারি 1 লিটার সমান 1 কেজি। কিন্তু অন দি আদার হ্যান্ড যদি আমার বলা থাকে, তাহলে আমি কি করব? তাহলে আমি কি করব? তাহলেও কোনো সমস্যা নেই, এটা কোনো মেজর ভয় পাওয়ার সমস্যা না। দেখেন, রো যদি আমার বলা থাকে, আমার উদ্দেশ্য কি বলেন? আমার উদ্দেশ্য হইল ভি থেকে এম এ ট্রান্সফার হওয়া, তাই না? ভি থেকে এম এ ট্রান্সফার, অর্থাৎ আমার দেওয়া থাকবে আয়তন মিলিলিটার বা লিটার এককে বা গ্রাম পার লিটার এককে, আমার নিতে হবে একক বিহীন যে ফরম্যাটটা ছিল দ্রাব্যতার একক, বা এক্স গ্রাম পার 100 গ্রাম পানি, এই এককে আমি নিতে চাই। কোত্থেকে নিতে চাই? গ্রাম পার লিটার থেকে। এখন আগে তো খুব সহজ ছিল, এটা অ্যাপ্লাই করে ফেলতাম, বাট এখন কি হবে? আপেক্ষিক গুরুত্ব তো দেওয়া আছে, তাহলে কি হবে? কিছুই না। আমার এই যে আয়তন দেওয়া থাকবে, ভি দেওয়া থাকবে, এটাকে কি করব আমি রো এর সাথে গুণ দিয়ে, অর্থাৎ এম সমান রো ভি। অর্থাৎ আমি যদি একক বিহীন ফরম্যাটে যদি আমি রূপান্তর বা ট্রান্সফার করতে চাই, যে আমার দ্রবণের যে পরিমাণটা আছে, ঠিক আছে, আগে ম্যাথ আগে যে ম্যাথ গুলো করে আসছি, সেখানে যে আপেক্ষিক গুরুত্ব দেওয়া ছিল না, বাট এখন দেওয়া থাকলে কি সিম্পলি এই আপেক্ষিক গুরুত্বটা দিয়ে গুণ করে দিব কাকে? আয়তন। ঠিক আছে, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এন্ড সমস্যা নেই, সামনে একটা ম্যাথ করলে আপনারা আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবং বিশুদ্ধতা, এখন বিশুদ্ধতাটা নিয়ে একটু আলোচনা করি। এটা তেমন কোনো কঠিন কিছু না, বাট স্টিল আলোচনা করতে হয়, কারণ এই টাইপের এই টপিক গুলো কিন্তু খুবই কনসেপচুয়াল। ঠিক আছে, সমস্যা কি, আপনারা হাজারি স্যারের বইয়ে দেখবেন এই টাইপের, নট অনলি হাজারি স্যার, গুহ স্যার বা সব রাইটারের কথাই বলতেছি, যেহেতু হাজারি স্যারকে আমরা অনেক মেনে চলি, নর্মালি ম্যাক্সিমাম স্টুডেন্টই প্রাইভেসি হাজারি স্যারের বই থেকে পড়ে, তো তাদের জন্য বলি। তো জিনিসটা হলো কি, ওখানে কিন্তু এই টাইপের ম্যাথ কিন্তু অহরহ দেওয়া। ইভেন আপনাদের কলেজের পরীক্ষাগুলোতে যারা একটু কম্পিটিটিভ কোয়েশ্চেন করতে চায় বা একটু হার্ড লাইনের কোয়েশ্চেন, তারা কিন্তু এই টাইপ গুলো উঠিয়ে দিবে। ঠিক আছে, দেন সহজ টাইপ যদি দেয়, ওই যে একটু আগে ম্যাথ করাইলাম না, দুইটা টেম্পারেচারে দ্রাব্যতা দিয়ে দিবে, দেন এরকম কেলাসের পরিমাণ হিসাব করতে বলবে, ওই টাইপেরই ম্যাথ দিবে যদি ইজি হয়। আর যদি একটু টাফ করতে চায় বা মন চায় যে না আমরা একটু ডিফিকাল্ট করবো কোয়েশ্চেন, তাহলে কিন্তু এই যে এই টাইপ গুলো থেকে কিন্তু তারা চাইলে দিতে পারে। সমস্যা নেই, আমরা এমন ভাবেই স্টাডি করছি আমরা যেন আমাদের কোনো আমাদের কাছে কোনো টাইপই কঠিন লাগবে না ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন তো, বিশুদ্ধতা জিনিসটা কি? ধরেন দ্রব আমি নিছি 500 গ্রাম, ঠিক আছে, একটা দ্রব, দ্রব যেটাই হোক, কপার সালফেট, সোডিয়াম ক্লোরাইড, হোয়াট এভার, দ্রবটা ধরেন আমি 500 গ্রাম নিয়ে গেছি। আচ্ছা, এখন এই 500 গ্রাম যে দ্রব নিছি, এই যে দ্রাবকের মধ্যে, অর্থাৎ ধরলাম পানির মধ্যে গেল, এখন পানির মধ্যে গিয়ে যে একটা দ্রবণ তৈরি করবে, এখন যে দ্রাব্যতা নির্ণয় করবে, আমি পারবো, ভালো কথা, বাট মজার বিষয় এই দ্রবের যদি 100% বিশুদ্ধ হয়, অর্থাৎ আমার 100% সলিড, মানে জিনিসটা বুঝেন, আপনি যদি একজন সৎ মানুষ হন, 100% সৎ মানুষ, তাহলে আপনি একটা কাজ কি করবেন? মানে সততা এবং নিষ্ঠার সাথে করবেন, তাই তো? এখন আপনার মধ্যে যদি 20% ভেজাল দেখিয়া, মানে আপনি যদি 80% বিশুদ্ধ মানুষ হন আর 20% ভেজাল যুক্ত মানুষ হন, তাইলে কি বলেন? ওই এই যে আমি আপনাকে যে কাজটা হ্যান্ড ওভার করবো, এই কাজটা কি আপনি মন দিয়ে করবেন? বলেন, নিষ্ঠার সাথে করতে পারবেন? পারবেন না, কিন্তু কিছু না কিছু ঘাপলা কিন্তু রয়ে যাবে। ঠিক আছে, কিছু না কিছু ব্লান্ডার কিন্তু ঘটায় ফেলবে। সেই ব্লান্ডারটা যেন না ঘটে, এই জন্য আমি অবশ্যই আপনার যে বিশুদ্ধ অংশটুকু, সেইটুকু ওয়াইজই আপনাকে কাজ হ্যান্ড ওভার। এখন এই কথাটার অর্থ কি? আমাকে প্রশ্নে বলে দিবে যে 90% বিশুদ্ধ দ্রব, ঠিক আছে, দ্রবের একটা দ্রব দিবে, সেই দ্রবটার 90% বিশুদ্ধ, অথবা 80%, অথবা 95%, হোয়াট এভার, যেই পার্সেন্টেজই দেয়। এখন সেটা কি করব? দ্রবের যে ভরটা দিবে, দ্রবের যে ভরটা দিবে, সেটার সাথে এই পার্সেন্টেজটা গুণ করে দিবে। অর্থাৎ সিম্পল ভাষায় আমি যদি বলি, বিশুদ্ধতা যদি X% হয়, তাহলে আমার দ্রবের রিয়াল ভর, যেটা রিয়াল ভর, নট মানে ফেক, তো এখানে তাইলে কিছু থাকবেই, যেহেতু ভেজাল যুক্ত থাকলে ফেক তো থাকবেই, তাই না? সো দ্রবের আমার যে রিয়াল ভর, সেটা আমরা কি পাবো? প্রদত্ত ভর, অর্থাৎ যে ভরটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, সেটার সাথে X% গুণ করে ফেলবো।
এই কনসেপ্টটা আশা করি, বিশুদ্ধতা কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, না বুঝলে সমস্যা নাই, তো আপনি যে কোনো সময় কমেন্ট বক্সে কোয়েরি করতে পারেন, অথবা ভিডিওটা রিমাইন্ড করে দেখলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর সরি, সামারি করি আমি। আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব দেওয়া থাকলে আমরা সিম্পলি কি করব, আয়তনটাকে রো বা আপেক্ষিক গুরুত্বের সাথে গুণ করে দেব, তাহলেই কাজ হয়ে যাবে। ব্যাস, তারপর পুরানো মেথডে ম্যাথ করে ফেলবো। এন্ড দেন বিশুদ্ধতার কেসে কি, আমার যতটুকু পার্সেন্টেজের বিশুদ্ধতা দেওয়া থাকবে দ্রবের, ঠিক ততটুকু পার্সেন্টেজ আমরা কোয়েশ্চেনে দেওয়া দ্রবের ভরের সাথে গুণ করে আমরা রিয়েল দ্রবের ভর। তো আমি জানি কথাগুলো একটু এদিক সেদিক মাথার উপর দিয়ে অনেকের যাচ্ছে, সমস্যা নেই, আমরা ম্যাথ করলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট ম্যাথ করার অপেক্ষা। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত ম্যাথে চলে এসেছি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট টাইপ, খুবই কনসেপচুয়াল টাইপ। তো আমরা এখন দেখবো ম্যাথে কি বলা আছে। দেখেন, আগের আগের টাইপের সাথে অনেকটা মিল পাবেন। 60°C, 30°C পানিতে লবণের দ্রাব্যতা দেওয়া আছে 50 গ্রাম/লিটার, 42 গ্রাম/লিটার। দেখেন, টেম্পারেচার কম, দ্রাব্যতা কমে গেছে। ঠিক আছে, ম্যাক্সিমাম তাপ হারি কেস দেওয়া থাকবে। আচ্ছা, উচ্চতর তাপমাত্রা অর্থাৎ 60 ডিগ্রি তে থাকা তাপমাত্রায় আমার প্রস্তুত ওই লবণের 450 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রিতে শীতল করা হলে কত গ্রাম লবণ কেলাসিত হবে। দেখেন, এই ম্যাথটা আর আমরা যে একটু আগে, মোটামুটি 5-7 মিনিট আগে যে ম্যাথটা করলাম, খুব বেশি কি ডিফারেন্স আছে বলেন? আমার মনে হয় না কিন্তু খুব বেশি ডিফারেন্স আছে। আমি আশা করবো আপনারা জিনিসটা বুঝতেছেন। ডিফারেন্স একটা লাইন, সেটা কি, 60°C প্রস্তুতকৃত দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। এবং কোনো ম্যাথে আমরা আপেক্ষিক গুরুত্ব পাইনি, জাস্ট এই একটা ম্যাথে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তো আমরা এখন সিম্পলি সলভ করে ফেলবো যে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব দেওয়া থাকলে আমরা কিভাবে খুব সহজে কিন্তু আগের মেথডেই করতে পারি, জাস্ট একটা এক্সট্রা কাজ করতে হবে। ঠিক আছে, সেই এক্সট্রা কাজটা কি দেখেন, আগে আমরা বলতে পারতাম 1 লিটার সমান 1 কেজি বা 1000 গ্রাম। এখন সেটা বলতে পারবে না। এখন কি করতে হবে, 1 লিটার সমান 1000, যেহেতু আমি গ্রামে নিচ্ছি, সো 1000-এর সাথে গুণ করতে হবে আমার 1.13। ঠিক আছে, তাহলে আমি ভরে এটা ট্রান্সফর্ম করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন কত গ্রাম, আমরা হিসাব করে ফেলবো। 1 লিটার না, সরি, আচ্ছা 1 লিটারই তো। আচ্ছা, 1000 মিলিলিটার হতো, সমস্যা নেই। আচ্ছা, 1 লিটার সমান 1000 গ্রাম হতো, কিন্তু যেহেতু আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, জাস্ট সিম্পলি গুণ করে ফেলবো। তো এর মাধ্যমে আমরা কি পাবো, 1130। ঠিক আছে, 1130, 1130 গ্রাম। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন কিন্তু সবকিছু ক্লিয়ার, এখন কিন্তু একদম ক্লিয়ার। আগে ম্যাথ কি করতেন, যে দ্রবণের ভর 1000 গ্রাম হলে দ্রবের ভর এত, বা দ্রবণের ভর 1000 গ্রাম হলে কেলাস, কেলাসের পরিমাণ বা জমাকৃত যে আমার লবণ তলানিতে সেটার পরিমাণ এত। তো এখন কি করবে, 1130 বসাবে। এই, আর কোনো ডিফারেন্স নেই। বলে আর কোনো ডিফারেন্স আছে? নাই কিন্তু। আগে ছিল 1000, এখন আসছে 1130, খালি একটা গুণের ফলে, আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, তো আমরা এখন সিম্পলি সলভ করে ফেলবো। দেখেন, 1130 গ্রাম দ্রবণে জমাকৃত কেলাসের বা তলানিতে যে কেলাস জমা হয় লবণ, ঠিক আছে, কতটুকু লবণ কেলাসিত হবে, 1130 গ্রাম দ্রবণের ক্ষেত্রে কতটুকু হয়, আচ্ছা বিয়োগটা করে ফেলি। কেলাসের পরিমাণ কত আমার, 50 - 42, ঠিক আছে, গ্রাম/লিটার। 50 - 42 বা 8 গ্রাম/লিটার। খুবই সোজা। আর পার লিটার মানে তো আমি দেখাই দিলাম 1130 গ্রাম। অর্থাৎ আমরা বলতে পারি 1130 গ্রাম দ্রবণে, ঠিক আছে, কি বলতে পারি, 1130 গ্রাম দ্রবণে আমার জমাকৃত কেলাসের পরিমাণ, অথবা যে লবণ, যেটুকু লবণ কেলাসিত হবে সেটা পরিমাণ 8 গ্রাম। প্রশ্নে কতটুকু চেয়েছে আমার, 450 গ্রাম। ওকে, কোনো সমস্যা নাই।
বাকি সব সেম, এই দেখেন সব সেম। 8 / 1130, লাস্টলি 450। 450 গ্রাম লবণে বা কেলাসিত যে লবণ সেটার পরিমাণ প্রত্যেকে ক্যালকুলেশন করে ফেলেন, আমার আগেই করে ফেলেন। দেখি আমরা অ্যান্সার মিলাই দেখি কত হয়, ঠিক আছে? সঠিক উত্তর 3.185। ঠিক আছে, দশমিকের পর 3 ঘর রাখলেও হবে, 185 গ্রাম। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের যে টেম্পারেচার কমায় দিলে, যে শীতল করলে আমার 3.185 গ্রাম লবণ কেলাসিত হবে, বা আমার জমাকৃত কেলাসের পরিমাণ কত, 3.185 গ্রাম। দেখেন খুব বেশি কঠিন মোটেও কিন্তু কঠিন লাগলো না আমার কাছে। আমরা এতক্ষণ ধরে যে ম্যাথ করে আসছি, যে মেথডে, সেম মেথড, জাস্ট কি করছি, আপেক্ষিক গুরুত্বটা আয়তনের সাথে গুণ করছি। অর্থাৎ আমার যে 1000 গ্রাম ধরে আসছি ওটার সাথে গুণ করে আমরা ভরের ট্রান্সফার করছি। আর কিন্তু কোনো ডিফারেন্স নেই। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। ওকে, সো এর সাথে আমরা আমাদের আজকের যে সলিবিলিটির জন্য পার্ট 2 সেটা শেষ করলাম। এন্ড আমাদের কাছে আরো ম্যাথ ছিল, বিশুদ্ধতা রিলেটেড যে একটা ছিল একটা, যদি আমি দেখাই একটু, যে বিশুদ্ধতার একটা ম্যাথ ছিল, বাট সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। এন্ড নেক্সট ক্লাসে আমরা পার্ট 3 যখন আসবে, আমরা বিশুদ্ধতার পার্ট, এই ম্যাথটা শেষ করে দেন লাইট ডিসলভ লাইট নীতি শিখবো। অর্থাৎ এই যে দ্রাবক এবং দ্রবের প্রকৃতি, যে দ্রাব্যতার উপর নির্ভরতা যে পার্টটা, সেটাও শেষ হয়ে যাবে। এর সাথে আমরা আরো বেশি ইম্পর্টেন্ট যে টাইপ কেএসপি কেআইপি, অর্থাৎ আমাদের যে দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, সেগুলো কনসেপ্ট ক্লিয়ার করবো ইনশাল্লাহ। সো এগুলো আপনারা হাজারে স্যারের বইয়ের ম্যাথ, ঠিক আছে? হাজারে স্যারের বইয়ের অনুশীলনী, উদাহরণ, এইসবের ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট, বোথ একাডেমিক এন্ড অ্যাডমিশন কভার করবে আপনাদের। তো আশা করি আপনারা লেকচারের প্রতিটা পার্ট ভালো মতো ক্লিয়ার হয়েছেন। এন্ড সমস্যা নেই, যে কোনো প্রবলেমে আপনারা কোয়েরি করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এন্ড একই সাথে আমরা আপনারা একসাথে ফেসবুক পেজে নক করতে পারেন আমাদের ইনফিনিটি কেয়ারের। সো এন্ড লাস্টলি বলতে চাই, আহ এই যে প্র্যাকটিস ম্যাথ দেওয়া হয়েছে একটা, এই ম্যাথটা কিন্তু অবশ্যই প্রত্যেকে করে কমেন্ট বক্সে অ্যান্সার জানাবেন, হ্যাঁ? তাহলে বুঝতে পারবো, একটা মানে ইন্ডিকেশন পাবো যে আপনারা ক্লিয়ার হয়েছেন টপিক গুলো, এন্ড জিনিসগুলো আসলে নিজে নিজে আপনারা করতে পারবেন। সো এই সাথে আমরা শেষ করছি আজকের লেকচার। আশা করি সবাই বুঝতে পারছেন, এন্ড সবাই ভালো থাকবেন। নেক্সট লেকচার আসা অব্দি সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।